সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 𝗵24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভি অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন হলো ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে, চলছে। আমরা মাঝপথে আছি, অলমোস্ট এপ্রিল 15 ডেডলাইনের কাছাকাছি চলে আসছে। দ্য বিগেস্ট কোয়েশ্চেন এখন, সিম্পল কোয়েশ্চেন, ট্রুলি, যে আপনি কি সত্যিকার অর্থে প্রিপেয়ার্ড কিনা? ফ্রম হ্যাভিং দ্য রাইট ডকুমেন্টস, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডিডাকশন কোনটা ডিডাকশন নয়, অ্যাভয়েড কস্টলি মিস্টেকস যেটি আপনাকে আসলে বিরাট বিপদে ফেলে দিতে পারে। সো প্রিপারেশন রিয়েলি ক্যান মেক এ ডিফারেন্স। এটি হচ্ছে আজকের অনুষ্ঠানের একটি বড় অংশ, এবং আজকে আমরা এটা ব্রেকডাউন দিব যে আপনি অ্যাজ এ হোম ওনার, অ্যাজ এ রেন্টাল প্রপার্টি ওনার, অ্যাজ এ ইনভেস্টর, অ্যাজ এ রিটায়ারি, ইভেন আপনি যদি ফাইল করে থাকেন আমেরিকার ভিতর থেকে প্রথমবার মতো এসেছেন এই দেশে, প্রথমবার মতো ফাইল করছেন, অথবা আপনি দেশের বাইরেও আছেন, তখন কি হবে? We'll cover this all the critical জিনিসগুলি আছে, হোম কেয়ার বেনিফিটস, ক্রিপ্টো রিপোর্টিং, ফাইলিং এক্সটেনশন, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স যদি আপনি মিস করেন আপনার ডেডলাইন। এই সমস্ত নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে আছেন আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। স্বাগত জানাচ্ছি আব্দুল চৌধুরী আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদের সব আনসার দিতে পারবো, এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো বুঝতে পারছেন আমার সূচনা শুনেই যে অনেক কিছু আজকে আমরা কভার করছি একসাথে। ওকে, সো আমরা শুরু করতে চাই ছোট্ট অংশ থেকে, যাতে সবাই বুঝতে পারেন যে স্মল মিস্টেক ক্যান হ্যাপেন, অ্যান্ড স্মল মিস্টেক ক্যান অ্যাকচুয়ালি কজ এ বিগ প্রবলেম, নট টুডে, টুমরো। সো প্রথম যে প্রশ্নটি আমি করবো সেটা ডকুমেন্ট রিলেটেড। লেটস টক অ্যাবাউট দিস। কোন ডকুমেন্ট মানুষের থাকতে হবে, সবার থাকতে হবে যারা ট্যাক্স ফাইল করছেন রাইট নাও, বিফোর দে কাম সি ইউ অ্যাজ এ ট্যাক্স প্রিপারার, অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট? লেটস স্টার্ট ওখান থেকে আমরা শুরু করি। সো আমরা অবভিয়াসলি ডকুমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা ধাপে ধাপে ডিসকাশন করব কোন সময়ে কোন ডকুমেন্টটা লাগবে। বাট টু স্টার্ট অফ, আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, কোয়েশ্চেন নাম্বার 1 হইলে কি আপনার যে অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছেন, আপনি কি প্রথমবারের জন্য যাচ্ছেন নাকি এটার কন্টিনিউয়াস লাইক সেকেন্ড টাইম যাচ্ছেন, রাইট? এটা ইম্পর্টেন্ট, কারণ হলে গিয়া একজন অ্যাকাউন্টেন্ট যদি আপনার নতুন হয়ে থাকে এই বছর, ধরেন আপনারা যদি ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস যদি আমাদের কাছে প্রথমবারের জন্য আসেন, তো আমরা যেটা রিকোয়ারমেন্ট করি সব সময়, অবভিয়াসলি আপনার 2025 এর যত ট্যাক্স ডকুমেন্ট আছে ওইটা নিয়ে আসবেন, আমরা এটা ডিসকাশন করব। মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা 2024 এর ট্যাক্স রিটার্নটাও সাথে নিয়ে আসবেন। এটা ইম্পর্টেন্ট, কারণ হলে গিয়া আপনাদের 2024 ট্যাক্স ফাইল, প্রিভিয়াস ইয়ার যে ট্যাক্স ফাইল আছে ওইখানে কিন্তু অনেক ক্যারি ওভার ইনফরমেশন থাকে। তার মানে কি, আপনাদের যদি ধরেন স্টক মার্কেটে যদি প্রিভিয়াসলি অনেক লস থেকে থাকে, ওইটা ক্যারি ওভার হবে। আপনাদের যদি ইনকাম অনেক হাই, আপনাদের রেন্টাল প্রপার্টি ছিল, ওইটার লসও ক্যারি ওভার হবে। এবং অন্যান্য কিছু ক্যারি ওভার ইনফরমেশন আছে যেটা আপনার প্রিভিয়াস ট্যাক্স ফাইল থেকে দরকার, স্পেশালি যাদের হোম ওনার, ডিপ্রিসিয়েশন এন্ড থিংস লাইক দ্যাট। সো নাম্বার 1 থিং, মেক শিওর করবেন আপনারা নতুন অ্যাকাউন্টের কাছে যখন যাচ্ছেন, প্রায়র ইয়ার ট্যাক্স রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড অবভিয়াসলি এ চেক লিস্ট ফর দিস ইয়ার, যেটা আমরা আজকে ডিসকাশন করবো ওয়ান এট এ টাইম, ডিপেন্ডিং অন আপনার কোন জিনিসটা আছে। সো গত বছরের ট্যাক্স রিটার্নটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এই বছরের ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে, এবং চেকলিস্ট আছে যেটি আমরা আলোচনা করব। যেহেতু প্রাথমিকভাবে আপনারা জেনে নিলেন কি কোন ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে, মাস্ট থাকতে হবে, না থাকতে হবে, মাস্ট থাকতে হবে ফাইলিং করার আগে। এবং এই ডকুমেন্টগুলো না থাকলে কি প্রবলেম হবে সেটি আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চলুন হোম ওনারদের ব্যাপারে একটু আলোচনা করি। হোম ওনাররা, আপনি ধরে নিন আপনি একটি বাসা, একটি বা দুটি বাসা আছে আপনার, তাহলে আপনি যেহেতু একজন হোম ওনার, আপনার ট্যাক্স প্রিপারেশন ডকুমেন্টস অন্যান্যদের চেয়ে সবার চেয়ে একটু ডিফারেন্ট হবে। সো এই ডিফারেন্ট যে এক্সট্রা ডকুমেন্টস আপনার দরকার, কোন কোন এক্সট্রা ডকুমেন্ট লাগবে আপনার জন্য, এবং এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে আপনি হোম ওনার ছিলেন 2024 সালে, 2025 সালে, কিন্তু আপনি 2026 সালে এখন হোম ওনার নেই, অর্থাৎ আপনি বিক্রয় করে ফেলেছেন আপনার বাসটা। সেই ক্ষেত্রে হোয়াট ডাজ ইট চেঞ্জ, অর ডাজ ইট চেঞ্জ এনিথিং ফর দিস পারসন, এবং ওনার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ওকে, সো আমরা শুরু করি যারা নতুন হোম ওনার। ওকে, আপনারা যেহেতু নতুন হোম ওনার, আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, নাম্বার 1 থিং, আপনারা আপনাদের ক্লোজিং স্টেটমেন্টটা নিয়ে যাবেন। ক্লোজিং স্টেটমেন্টটা জিনিসটা কি, আপনি যখন বাড়িটা যখন ক্লোজ করতেন, আপনার লেন্ডার একটা ডকুমেন্ট দিত,
রাইট, অথবা আপনার ক্লোজিং লয়ার যেটা আছে ওই ডকুমেন্টটা দিত, যেখানে লেখা থাকতো আপনার বাড়ির দাম কত টাকা এবং কি ধরনের এক্সপেন্স ডিটেল থাকে, তাই না? ব্রোকারেজ ফি অথবা রিয়েল এস্টেট প্রপার্টি ট্যাক্স আপনার ক্যারি ওভার ছিল, তারপরে অন্যান্য টাইটেল ফি, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, রাইট? ঘরের দাম টোটাল কত টাকা কস্ট ওইটা ওইখানে থাকবে। এটা ইম্পর্টেন্ট স্পেশালি যাদের মাল্টি ফ্যামিলি হাউস, তার মানে কি আপনার ফ্যামিলি 2 ফ্যামিলি ঘর, এবং মোস্ট লাইকলি এটা আপনার রেন্টাল ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো লাগবে। ওই কারণে ক্লোজিং স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটা সাথে নিয়ে আসবেন। যদি আপনি বাড়ি বেচেন ক্লোজিং স্টেটমেন্ট নিয়ে আসবেন, বাড়ি কিনেন ক্লোজিং স্টেটমেন্ট নিয়ে আসবেন, ওকে? এবং আপনাদের যদি মর্গেজ থাকে, মর্গেজ সহ যদি আপনি বাড়িটা কিনে থাকেন, তাহলে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর্ম 1098, ওকে? এইটা আপনার মর্গেজ লেন্ডার থেকে আসবে জিনিসটা। আপনাদের নতুন বাড়ি হোক পুরান বাড়ি হোক ডাজেন্ট ম্যাটার, আপনাদের যদি মর্গেজ থাকে ফর্ম 1098 লেন্ডার আপনাকে দিবে, যেখানে লেখা থাকবে যে আপনাদের মর্গেজ ইন্টারেস্ট কত টাকা এবং রিয়েল এস্টেট ট্যাক্স যদি আপনি মর্গেজের মধ্যে দিয়ে থাকেন রিয়েল এস্টেট ট্যাক্স কত টাকা। ওই দুই জিনিসটা লাগবে। আপনার প্রাইমারি হোম হোক অথবা রেন্টাল প্রপার্টি হোক ডাজেন্ট ম্যাটার, ওই ডকুমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যে কিছু যে রুল চেঞ্জ হয়েছে এই বছরে। কারণ এই বছর অনেক মানুষ আইটেমাইজ করতেছে, বিকজ রিয়েল এস্টেট ট্যাক্স স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্স এখন আগে ছিল 10,000 পর্যন্ত ডিডাক্টেবল, এখন 40,000 পর্যন্ত ডিডাক্টেবল, তাই না? এখন অনেক মানুষ এখন এইটা আইটেমাইজ করবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ ব্রিং দ্যাট ডকুমেন্ট। এবং আপনাদের যখন ফর্ম 1098 থাকে, আপনাদের কিন্তু অলসো একটা ইন্টারেস্ট ইনকাম থাকবে, যে বিকজ আপনাদের একটা জিনিস আছে এটাকে বলে এসক্রো। এসক্রো মানে কি, লেন্ডাররা আপনার কিছু পয়সা এসক্রোতে রাখে, যেটা ইনভেস্টমেন্ট হয়, ইউ গেট প্রবাবলি $40 $50 ডিউরিং দ্য ইয়ার, বাট ওইটা কিন্তু 1099 আইআরএস এর কাছে রিপোর্ট হয়, ঠিক আছে? সো ফর্ম 1098 এবং ফর্ম 1099 আইএনটি, যেটা আপনার লেন্ডারের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা ওরা আপনাকে মেলে মানে চিঠি পাঠাবে ডকুমেন্টটা। এট দিস এজ কেউ আসলে চিঠির জন্য ওয়েট করা উচিত না। মেক শিওর করবেন আপনারা অনলাইন অ্যাকাউন্ট রাখবেন, ডাউনলোড ইট ফ্রম দেয়ার। ওয়ার্স্ট কেস সিনারিও যদি কোনো কারণে আপনারা পাচ্ছেন না, গত বছরের 1098 একটা নাম্বার, ফোন নাম্বার থাকে, ওই নাম্বারে যদি কল করেন, সাথে সাথে ওরা অটোমেটেড মেসেজে আপনাকে ইন্টারেস্ট কত টাকা দিবেন, রিয়েল এস্টেট ট্যাক্স কত টাকা দিবেন এবং ইন্স্যুরেন্স কত টাকা দিবেন, ইট উইল বি দেয়ার। ওকে, এটা একটি ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলেছেন যে সল্ট ডিডাকশন এই বছর 40,000 মানে হতে পারে, রাইট? এইটির গুরুত্বটা একটু বুঝিয়ে বলুন, কারণ আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জ এই বছর। সো এখন এই সল্ট ডিডাকশন নিয়ে মানুষের কিছু কনফিউশন, রাইট? কনফিউশন জিনিসটা কি? আমরা যখন ট্যাক্স ফাইল করতে আসেন বলেন হাবিব ভাই বলছে 40,000 পর্যন্ত আমরা ডিডাকশন পাবো, ওকে? কারেক্ট। আর আমার আনসার হইলে গিয়া আপনারা শুধু শুনছেন আপনার যে জিনিসটা শোনার ইচ্ছা ছিল, বাকি কোনো কিছু শুনেন নাই, ওকে? রাইট, দ্যাটস হোয়াট ইট ইজ, ওকে? you just heard $40,000. দ্যাটস ইট, রাইট? সো লেটস গিভ এ ব্রেকডাউন। গভর্নমেন্ট আপনাকে বলছে তোমার যদি বাড়ি না থাকে, অন্যান্য এক্সপেন্স না থাকে, তোমাকে আমি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন দিব। স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে কি, আপ টু দ্যাট অ্যামাউন্ট কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আমি রাউন্ড নাম্বার দেই, যদি আপনারা ম্যারিড 31,000 and change, যদি সিঙ্গল 15,000 and change, okay? If you're head of household, okay? It's automatic. Yeah, it's automatic, right? If you're head of household, it's 23,000 and change, right? ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ওকে? এটা আন্ডারস্ট্যান্ডেবল। এখন পরে দেখা গেছে যে ওকে, অনেক মানুষের মর্গেজ আছে, ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, ট্যাক্স দেওয়া লাগতেছে, চ্যারিটি দেওয়া লাগতেছে, এবং তখন দেখা গেছে যে ওদের স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে অ্যামাউন্টটা বেশি হইতে পারে, ওকে? তখন আপনারা আইটেমাইজ করবেন। আপনার আইটেমাইজ ডিডাকশন কম্পেয়ার করবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন, যে অ্যামাউন্ট হাই আপনার ওইটা নেবেন। সো নাও আইটেমাইজ ডিডাকশনে 3টা জিনিস থাকে, 4টা জিনিস, বাট 4 নাম্বারটা অত কাউন্ট হয় না। নাম্বার 1, মেডিকেল এক্সপেন্স। মেডিকেল এক্সপেন্স পাইতে হলে আপনার অনেক এক্সপেন্স থাকা লাগবে, যেটা আপনার আসলে থাকবে না। সো ফরগেট অ্যাবাউট মেডিকেল এক্সপেন্স। তারপরে থাকবে আপনার স্টেট এন্ড লোকাল এবং স্টেট এন্ড লোকাল ট্যাক্স, SALT, ওকে? দ্যাটস হোয়াট সল্ট ডিডাকশন মিনস। সো স্টেট এন্ড লোকাল ট্যাক্স আপনার W2 তে নিউ ইয়র্ক স্টেটে যত টাকা অথবা অন্যান্য স্টেটে যত টাকা ট্যাক্স দিবেন, সিটিতে যত টাকা ট্যাক্স দিবেন, এবং রিয়েল এস্টেট ট্যাক্স যত টাকা দিবেন, ওইটা ঢুকবে, ওকে? প্রিভিয়াসলি ওই ডিডাকশনটা অনলি ছিল $10,000, তার মানে $10,000 উপরে আপনার ওইটা পাইতেন না, রাইট? তার মানে গত বছর যদি হইতো, মানে 2024, তখন ওরা 10,000 নিত, প্লাস আপনার মর্গেজ ইন্টারেস্ট, প্লাস আপনার অন্যান্য ডিডাকশন, ওকে? তখন গিয়ে আইটেমাইজে অনেক সময় মানুষ পয়সা লস হইত। এখন আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ মানুষের অনেক ইনকাম, দেখা গেছে যে
স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্সই ওরা অনেক মানুষ দিয়ে দিচ্ছেন $30,000, $20,000 বরাবর। প্লাস আপনার যদি বাড়ি থাকে রিয়েল এস্টেট ট্যাক্স দিচ্ছেন আরো $6,000, $10,000, ইভেন 20,000 ডিপেন্ডিং অন ইয়ার। তো ওই দুইটা অ্যামাউন্ট যদি আপনার অ্যাড করে যত টাকা হয় ওইটা ডিডাক্টেবল আপ টু $40,000, ঠিক আছে? তখন ওইটা আইটেমাইজে গিয়ে অ্যাড হবে, তারপরে আপনার মর্গেজ ইন্টারেস্টে গিয়ে যোগ হবে। সো টু সামারাইজ, ধরেন আপনার স্টেট এবং সোল ডিডাকশন $20,000, মর্গেজ ইন্টারেস্ট দিচ্ছেন $15,000, কত হইলো? $35,000, তাই না? তারপর ধরেন আপনি মসজিদ অথবা মন্দিরে যেটাই হোক আপনি কিছু ডোনেশন দিচ্ছেন আরো $5,000, চলে গেল $40,000। সো নাও আপনার আইটেমাইজ ডিডাকশন 40,000, let's just say it's 45,000. I don't want people to get confused with 45,000, এবং আপনার যদি মেরিট আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাইতেন 31,000, obviously itemized ডিডাকশনটা হায়ার, সো দ্যাটস when you itemize. সো সল্ট ডিডাকশন যেটা ওইটা একটা ফ্যাক্টর আইটেমাইজড ডিডাকশনের ভিতরে, ওকে? সো দ্যাটস হোয়াট আ সল্ট ডিডাকশন ইজ। এবং সল্ট ডিডাকশন মানে হইলে রিয়েল এস্টেট ট্যাক্স এবং স্টেট ইনকাম ট্যাক্স ডিডাকশন আইটেমাইজ আপনারা করতে পারেন, দ্যাটস অল ইট ইজ। সো এই জিনিসটা কিন্তু অনেক মানুষকে হেল্প করতেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি মানে খুব ভালো হয় যদি আপনার ইনকাম থাকে W2 তে অথবা 1099 থাকতে পারে, আপনি $200,000 ইনকাম করে ফেলেছেন, হাই ইনকাম, এন্ড তখন আপনার বাড়ি ওন করেন এবং এই সল্ট ডিডাকশন খুব ইউজফুল হবে আপনার ইনকামটা কমিয়ে নিয়ে আসতে। এবং যখন আপনার ইনকাম কমে আসবে তখন আপনার কি হবে, ট্যাক্সেশন তার উপর কম হবে। দ্যাটস দ্য প্রিলিমিনারি আইডিয়া, রাইট? ইয়েস, এক্স্যাক্টলি। ইভেন যারা সিঙ্গেল আছেন, আপনারা আসেন, আপনাদের যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন only 15,000, a lot of you guys are making 100,000, 150, 300,000 or whatever the amount is, তখন আপনাদের স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্সই বাড়ি যদি নাও থাকে ওইটা কিন্তু আপনাদেরকে অনেক ডিডাকশন দিয়ে দিচ্ছে। তারপরে আপনারা যদি চ্যারিটি থাকে ডিডাকশন দিচ্ছেন ওইটাও ডিডাকশন হয়। সো প্রিভিয়াসলি যেখানে আপনারা শুধু $15,000 ডিডাকশন পাইতেন, নাও আপনারা অলমোস্ট $20,000, $25,000 অটোমেটিক্যালি ডিডাকশন পাচ্ছেন উইদাউট এনি মর্গেজ ইন্টারেস্ট। সো এটা অনেকেরই এটা হেল্প হচ্ছে। আচ্ছা, অন্য একটু ব্যাপারে যাওয়ার আগে অনেকে হতাশ হন যাওয়ার পরে আপনার আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি তো মনে করেছিলাম এই বছর আমি I'm going to get $10,000 refund. I'm talking about refund at this point, right? But আসলে তার ইনকাম অনেক কম এবং যত যাই করেছেন তা আবার 1099, তখন তার রিটার্নটা খুব কম আসে। এক্সপ্লেইন দিস ফেনোমেনন প্লিজ, কিছু করুন যাতে মানুষ বুঝতে পারেন সহজে যে ব্যাপারটা কি। হ্যাঁ, এই বছর যারা লো ইনকামে আছেন আপনাদের ট্যাক্স রিফান্ড আসলে অত চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা শুধু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। ধরেন আপনার গত বছর রিফান্ড ছিল $10,000 এবং আপনি W2 তে কাজ করেন, এই বছর আপনার রিফান্ড মেবি $10,000 এক্সট্রা এক্সট্রা $600, $500 বেশি হতে পারে। সো লেটস গেট দ্যাট ক্লিয়ার, রাইট? The new bill আসলে হেল্প করতেছে যারা হায়ার ইনকাম, মিডল ইনকাম এন্ড থিংস লাইক দ্যাট, সো অন সো ফর্থ, which is okay because লো ইনকামে যারা আছেন আপনারা অনেকেই অলরেডি বেনিফিট পেয়ে আছেন, সো ইটস ওকে, নট বিগ ডিল। ওকে, সো নাও একজন মানুষ যখন W2 তে কাজ করেন আপনারা অলরেডি ইনকাম ট্যাক্স দিয়ে আসতেছেন প্রত্যেক পেচেকে, ওকে? ধরেন আপনার ইনকাম $30,000, আপনারা ম্যারিড, এক বাচ্চা, আপনার রিফান্ড যেটা আসতেছে আপনার ইনকাম ট্যাক্স 0, কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিকলি $31,000 ডিডাকশন দিয়ে আপনার কোন ইনকাম ট্যাক্স নাই। তখন আপনার এক বাচ্চার জন্য যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, এখন ইউজুয়ালি $2,200, বাট আপনারা যখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনারা পাবেন $1,700 বিকজ আপনার কোন ইনকাম ট্যাক্স নাই। তারপরে আর্ন ইনকাম ক্রেডিট পাবেন আরো $4,000, তাই না? কত হইলো? এখানে অলমোস্ট $6,000 এখানে চলে আসলো। তারপরে স্টেট যদি থাকে, ধরেন আপনার রিফান্ড অলমোস্ট $8,000, লেটস জাস্ট সে ফর দ্য সেক অফ ইট, এখন সেম সিচুয়েশন কিন্তু আপনি 1099 এ কাজ করেন এবং আপনার ইনকাম $30,000, ঠিক আছে? সেম এক্সাক্ট সিচুয়েশন, কোনো ডিফারেন্ট না, শুধু আপনি 1099 could be $60,000 or could be 60,000, এখন আপনি এক্সপেন্স দেখায় আপনি 30,000 আনছেন। এখন দ্য ডিফারেন্স ইজ যারা W2 তে কাজ করতেছে ওরা কিন্তু ওদের সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স অলরেডি দিয়ে আসছে, ঠিক আছে? যেটা 7.65% ওদের পকেট থেকে যায় এবং ওদের এমপ্লয়ার আরো 7.65% ওদের জন্য দেয়, ঠিক আছে? এখন আপনি যেহেতু সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তার মানে আপনি নিজে কাজ করতেছেন, আপনার কোনো এমপ্লয় না, আপনি সেলফ এমপ্লয়েড, আপনি কিন্তু কোনো ট্যাক্স এখনো দেন নাই এবং ওই ট্যাক্সটা এখন দিচ্ছেন এবং 7.65% না দিয়ে আপনি দিচ্ছেন 15.3%। কেন? ওদের এমপ্লয়ার দিচ্ছে আদার হাফ, আপনি নিজেই দিচ্ছেন আপনার হাফ এবং এমপ্লয়ার হাফ, বিকজ ইউ আর সেলফ এমপ্লয়েড, ওকে? এজ এ রিজাল্ট আপনারা ক্রেডিট সেম পাচ্ছেন কিন্তু আইআরএস আপনার কাছে পয়সা পায়
এবং ওই পয়সাটা আপনার ক্রেডিট থেকে কেটে আপনাকে বাকি পয়সাটা দিচ্ছে। সো ইনস্টেড অফ গেটিং $10,000, you might be getting back 6 comparably. Yeah. So 1099 is not a good thing unless you really plan it well. আপনি যেটা মানে আমার মনে হয় এটি বলতে যাচ্ছেন যে 1099 যদি হয়ে থাকে, আপনি 1099 এ ইনকাম করে থাকেন, কাজ করে থাকেন, তাহলে আপনার যদি খুব ভালো প্ল্যানিং না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন আপনার খুব একটা ভালো হবে না, এবং যেহেতু আপনি ট্যাক্স দেননি আপনার কাছ থেকে ট্যাক্সটা নেওয়া হবে, তারপর বাকি সব ডিডাকশনের কথা আসে। কারেক্ট আব্দুল চৌধুরী? Yes, very good point. 1099 is good. But sorry, W2 is good. 1099, if 1099 যদি সঠিকভাবে যদি প্ল্যানিং না করেন, এটা আপনার জন্য ব্যাকফায়ার হতে পারে। But আপনি যদি প্ল্যানিং সঠিকভাবে করেন, it could be very good for you as well. So yes, correct. হ্যাঁ, প্ল্যানিংটা খুব দরকার। আমরা এই সিজনের প্রথম থেকে আমরা বলে আসছি প্ল্যানিং। ট্যাক্স ইজ নট অ্যাবাউট কত বড় রিফান্ড আপনি পেলেন। আপনি যদি খুব বড়সড় রিফান্ড পেয়ে যান, আপনি কিন্তু আমার মনে হয় আপনার ডাবল চেক করা উচিত, কারণ যদি এটি কোনো রকমের ভুল হয়ে থাকে, ভুলের কারণে পান, আইআরএস কিন্তু আপনাকে আগামী বছরই ফ্ল্যাগ করবে, এই বছরই ফ্ল্যাগ করতে পারে, এবং আপনি চিঠি পেয়ে যাবেন, এবং সেই চিঠিতে বলবে যে এই টাকা তো তুমি ফেরত দেবাই আমাকে, সাথে পেনাল্টিও দিবা, আর ইউ নো হোয়াট, আমি তোমাকে এখন অডিট করব। এই ব্যাপারটি একটু এক্সপ্লেইন প্লিজ। সো একটা ধরেন 1 বছর আপনার অডিট হইলো, ওকে, অডিট হয়ে দেখা গেছে যে আপনার ট্যাক্স ফাইলটা একটু রং, রাইট? অথবা আপনি অডিট পাস করতে পারেন নাই, আপনি এক্সটেন্সিভ এক্সপেন্স নিছেন এবং কিছু ফাইলিং স্ট্যাটাস রং ছিল, বাচ্চা কাচ্চা ক্লেম করছেন যেটা এলিজিবল ছিল না। as soon as ওরা দেখে যে এই বছরের অডিট 2023 অডিট করছে ধরেন, এবং আপনি 2023 অডিট আপনি লুজ করছেন, তখন ওরা দেখবে যে পিছনের অডিটটা করতে পারবে কিনা না, এবং সামনের অডিটটা করতে পারবে কিনা না। ওকে, সো দ্যাট মিনস লেটস সে 2024 অডিট হয়েছে, ওরা যদি দেখবে জিতে গেছে, সাথে সাথে ওরা 2023 অডিটে যাবে, এবং ওরা বলবে 2025 এর ট্যাক্স ফাইল তুমি ফাইল করার আগে আমাদেরকে দেখাবা, অথবা ওরা তখন ওইটাও সাথে সাথে অডিট করতে পারে যদি আপনি অলরেডি ফাইল করে ফেলছেন। সো প্ল্যানিং মুভ হিয়ার। যদি দেখেন আপনার একটা অডিট হচ্ছে 2024, যদি অডিট হচ্ছে, তখন আপনি সাথে সাথে 2023 অলরেডি রিভিউ করা শুরু করবেন এবং ডকুমেন্ট গ্যাদার করা শুরু করবেন, এবং 2025 আপনি ফাইল করবেন না আনটিল দ্য অডিট ইজ ডান। অডিট শেষ হওয়ার পরে আপনি দেখবেন কোন সিচুয়েশন ওরা আপনাকে ধরতেছে, দেন ফিক্স দ্যাট গোইং ফরওয়ার্ড। সো দ্যাটস অ্যাকচুয়ালি প্ল্যানিং। এবং এটা হইতে পারে অনেক সময় অডিট হয়, অনেক সময় আমরা আপনার এক্সপেন্স আসলে ছিল, আপনার ধরেন রিসিট ধরতে পারেন নাই, বাট whatever the case it is, it happens and you move forward and just make sure আপনি এটা সঠিকভাবে করতেছেন গোইং ফরওয়ার্ড। এবং আপনাদের যদি কোনো পেনাল্টি অথবা ইন্টারেস্ট দেওয়া লাগে, আপনি ইনস্টলমেন্টে যাইতে পারেন যদি একসাথে পে না করতে পারেন, এবং দেখবেন যে কোনোভাবে পেনাল্টিটা আপনার ওয়েভ করা সম্ভব কিনা না। অনেক সময় ওরা পেনাল্টি ওয়েভ করতে পারে, বাট ইন্টারেস্ট ওরা ওয়েভ করবে না, ডিপেন্ডিং অন হাউ সিভিয়ার দ্য সিচুয়েশন ইজ। কারেক্ট। এবং এই প্রসঙ্গে আমি শুধু বলে রাখতে চাই, আইআরএস যদি ধরে আপনাকে, আপনি যদি একজন ভালো অ্যাকাউন্টেন্টের কাছে না যান, আপনি কিন্তু রিয়েলি মানে ইউ আর ডিগিং আ বিগার হোল। সো ওই সময় আপনাকে একজন ভালো অভিজ্ঞ সুনাম যাদের আছে, যাদেরকে আপনি বিশ্বাস করেন, সেই প্রতিষ্ঠানের কাছে যাবেন আপনি, কারণ এটি কিন্তু মানে একটি বড় কাটা হয়ে দাঁড়াতে পারে আপনার। এবং ওয়ান্স দিস হ্যাপেন্স, আপনি ধরে রাখবেন, যদি আইআরএস কখনো মনে করে যে আপনি তাদের সাথে গেম করছেন এবং আপনি তাল বাহানা করছেন, সময় ক্ষেপণ করছেন, দে ক্যান ফ্রিজ ইউর অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাক্সেস নেই, এবং এই ব্যাংক অ্যাকাউন্টে তখন অ্যাক্সেস নিতে হলে আপনাকে কিন্তু আপনি যে কাউন্টিতে থাকেন সেই কাউন্টিতে কোর্টে যেতে হবে। সেই কোর্টে যে আপনাকে কোর্টেতে প্রমাণ করতে হবে যে এখানে আপনার অ্যাক্সেসটি দরকার। ইটস এ বিগ হিউজ ইস্যু। আব্দুল চৌধুরী, খুব ছোট্ট করে যদি আপনি এইখানে একটু তুলে ধরেন কিছু। এটাতে আপনি যেটা বলতেছেন এটাকে বলে আইআরএস লেভি অথবা আইআরএস লিন, রাইট? সো দুইটা জিনিস, প্রথমে ওরা লিন দেয়, ওকে? তো ধরেন আইআরএস আপনার কাছে পয়সা পায়, ওকে, এবং আপনি ওটার জন্য কোনো রেসপন্স করেন নাই। নাও আপনি যদি ওদেরকে রেসপন্স করে দেন, ওকে ফাইন, আমি তোমাকে $60,000 দেওয়ার কথা, আই এগ্রি, হোয়াট ক্যান উই ডু? আমরা কি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাইতে পারি কিনা না? ইউজুয়ালি ব্যালেন্স যদি $50,000 উপরে, ওরা আপনাকে ইনস্টলমেন্টে যাইতে দিবে না। তখন আপনি কি করবেন? জাস্ট পে দ্য $10,000 এবং 50,000 এর নিচে আনেন, গেট ইনটু এন ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট। এজ লং এজ আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে গিয়ে গেছেন, ইউর গুড। এটাতে আপনার যদি বাড়ি কিনতে যাচ্ছেন, ক্রেডিট অত হিট হবে না, কারণ ওরা দেখবে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে আপনার আছেন, নট এ বিগ ডিল। আপনি যদি এটা রেসপন্ড করেন নাই এবং আইআরএস আপনাকে চিঠি পাঠাইছে, ইউ ও মি $60,000, তারপর ওরা আবার বলবে যে ইউ হ্যাভ এ ব্যালেন্স ডু, চিঠি পাঠাবে, আরেকটা চিঠি পাঠাবে যে ইউ নাও হ্যাভ এ লিন অন ইউর প্রপার্টি।
ওকে, লিন মানে কি আপনার ধরেন একটা বাড়ি আছে, বাড়িতে যদি কেউ চেক করে দেখবে যে ওকে আইআরএস ওখানে একটা লিন দিছে $৬০,০০০ whatever the amount is, এবং বাড়িটা যদি আপনি বেচেন তখন আইআরএস এর কাছে প্রথমে পয়সাটা চলে যাবে। ওকে, দেন the last moment is before the last moment is intent to levy. Intent to levy মানে কি, আমি নিয়ত করছি তোমাকে ইন্টেন্ট করব, লেভি করব, বাট আমি কোনো লেভি করতেছি না, বাট আই এম গোনা ডু ইট। ওকে, still you have a shot, right? Then finally they are going to seize your assets. Okay, seize your assets কি মনে হয়, প্রথমে ওরা they're going to hit your bank account থেকে ওরা they're going to say, you know, ব্যাংক আপনাকে কল করে বলবে যে this authority is trying to take X amount of money. তখন ওরা বলবে কিসের জন্য যাচ্ছে। ওকে, সো অলসো দে কুড গার্নিশ ইউর ওয়েজেস, তার মানে আপনি যদি W2 বা কিসে কাজ করেন তখন ওরা আপনার এমপ্লয়ারকে ওরা জানাবে যে ও যত টাকা পায় অত টাকা থেকে এত টাকা তুমি কেটে আমাকে দিবা। There's nothing you can do on this. Okay, so this is very important that IRS এর যদি আপনি লেটার পান আপনি এটা রেসপন্ড করার চেষ্টা করবেন এবং সমাধানে যাওয়ার চেষ্টা করবেন, ইগনোর করবেন না। যদি ইগনোর করেন ইটস গোনা গেট ওয়ার্স এন্ড ওয়ার্স। ওকে, কিছুক্ষণ আগে আমরা হোম ওনারের ডকুমেন্টস নিয়ে কথা বলছিলাম, তখন হালকা করে আপনি বলেছেন যে রেন্টাল প্রপার্টি। চলুন এই ব্যাপারটি একটু আলোচনা করি। এই রেন্টাল রিয়েল এস্টেট যাদের আছে, হ্যাঁ, কোন ধরনের এক্সট্রা ডকুমেন্ট তাদের নিয়ে আসা উচিত আপনার কাছে যখন যাবে, অথবা যে কোনো ট্যাক্স পেপারের কাছে তারা যান, এবং এটি দুটি ভাগে ভাগ করা যেতে হয়। এটি একটি ব্যাপার, আরেকটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ দে ডোন্ট হ্যাভ। অনেকেই আছে রেকর্ড, এক্সপেন্সের রেকর্ড রাখেন না, তাদের ক্ষেত্রে তাদেরকে আপনি কি বলবেন? ওকে, রেন্টাল ইনকাম এবং এক্সপেন্সের রেকর্ড কিপিং খুবই ইজি। প্রথমে দেখবেন আপনাদের আইটেমগুলো কি। প্রথমে আছে আপনার ইনকাম। ওকে, ইনকাম ইজ ভেরি ইজি, আপনি অলরেডি জানেন আপনাকে টেনেন্ট কত টাকা দেয়, রাইট? এখন অনেকে বলে ওকে আমি টেনেন্ট যত টাকা আমাকে ক্যাশে দেয় ওইটা আমি রিপোর্ট করি। ইট ডু নট মেক সেন্স। এটা সবার একটা লিস এগ্রিমেন্ট আছে, লিস এগ্রিমেন্টে যদি 2,000 টাকা পাওয়ার কথা, বছরে আপনার 24,000 আসার কথা ওই টেনেন্টের কাছ থেকে। এখন আপনি যদি বলেন না আমি 24,000 পাই নাই, আমি শুধু $10,000 পাইছি, ওকে, সো বাকি $14,000 জন্য তুমি কি ওকে নোটিশ দিছো অথবা লয়ারের সাথে এভিকশনের জন্য? হোয়াট হ্যাপেন্ড টু দ্য আদার 14,000, তাই না? এখন ইউ হ্যাভ টু হ্যাভ এন এক্সপ্লেনেশন। এখন অনেকের যদি এই সিচুয়েশন আছে, ওরা দেখে এখন বর্তমানে সিচুয়েশনে যে অনেক এভিকশন চলতেছে, এভিকশন লয়ার, লট অফ থিংস ইজ হ্যাপেনিং, বাট মেইন থিং এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্যাট আপনার রিজনেবলনেসটা থাকা লাগবে। ঠিক আছে, আপনি যদি 24,000 পাওয়ার কথা, হ্যাভ এ লাগ কত টাকা পাইছেন কত টাকা পান নাই। ওকে, দ্যাটস এগেন ইজি টু ডু। ওরা যদি আপনাকে চেকে পাঠাই দেয় পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইজিলি পুল আপ করা যাবে পয়সাটা। এবং আপনার মেইন এক্সপেন্স গুলো মর্গেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্স, ইন্স্যুরেন্স, প্রথম 3টা আইটেম যদি আপনার মর্গেজ থাকে ইজিলি আপনার ফর্ম 1098 থেকে বের করা যাবে, কোনো বিগ ডিল না। দ্যাটস ওয়াই দ্য ফর্ম 1098 ইজ ইজি। তারপরে আপনার বাকি রইল ইউটিলিটিস এবং যদি ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স এবং রিপেয়ার্স। ইউটিলিটিস ইজ ভেরি ইজি। আপনার কনেডিশন, হিট বিল, ওরা আপনাকে বিল পাঠায়, অনলাইনে আপনি বার করতে পারেন। এগেন ভেরি ইজি, মাত্র 12টা পেমেন্ট যাচ্ছে। ওকে, নাও এই রিপেয়ার্স ইজ ওয়্যার পিপল গো রং। রিপেয়ার্স অনেক সময় মানুষ দেখা গেছে যে ওরা রেনোভেশন করতেছেন, $20,000-30,000 রেনোভেশন, ফেন্সিং অন অল দিস, রুফিং ওভারএভার, এবং অনেক অ্যাকাউন্টেন্ট ভুলবশত পারে পুরো এক্সপেন্স ওরা একসাথে নিয়ে নেন, হুইচ ইজ নট অ্যালাউড। ওইটা ডিপ্রিসিয়েশন করা লাগে। ডিপ্রিসিয়েশন মানে কি, আপনি যদি রুফিং করছেন এবং $30,000 এক্সপেন্স গেছে, that $30,000 has to be এক্সপেন্স করা লাগবে 27 বছরের রেজিডেন্সিয়াল প্রপার্টির জন্য। তার মানে আপনি যদি টোটাল এক্সপেন্স যদি $7,000 হয়, তার মানে প্রত্যেক বছর আপনি 1,000 করে নেবেন। রিপেয়ার্স হলে আপনি ধরেন প্লাম্বিং ফিক্স করা লাগছে, লাইট, রিপেয়ার্স ইজ এনি আইটেম আপনার ফিক্স করা লাগতেছে, ঠিক আছে, যেটা আপনার বাড়ির ভ্যালু বাড়াচ্ছে না। কিন্তু কিছু রেনোভেশন আছে, ইমপ্রুভমেন্ট আছে যেটা আপনার বাড়ির ভ্যালু বাড়াচ্ছে, যেটা আপনারা অলরেডি জানেন। ইউজুয়ালি ইফ ইটস এ $10,000 ওয়ার্ক, ইটস এ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। সো ওই জিনিসগুলো আপনারা সঠিকভাবে এক্সপেন্স করা লাগবে, এবং অনেকের ওইটার রিসিট থাকে না। বাট রিসিট মেনটেন করা ইজি। যদি আপনার হোম ডিপো থেকে মাল কিনতেছেন, ইউ হ্যাভ ইট অন ইউর ক্রেডিট কার্ড, জাস্ট ইজি টু পুল আউট, নট এ বিগ ডিল। হোয়াট আইটেম দ্যাট ইজ চ্যালেঞ্জিং, যে কন্ট্রাক্টর আপনার কাজটা করতেছে ওরা অনেক সময় ক্যাশে নিচ্ছে, ফাইন, টেক দি এক্সপেন্স ওর ফরগেট ইট, ডাজন্ট ম্যাটার। বাট আপনি বাকি আইটেমটা যদি মেনটেন করতে পারেন, আপনার কিন্তু অলরেডি অনেক এক্সপেন্স হয়ে গেছে, প্লাস আপনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, যেটা বাড়ি যার অরিজিনাল কস্ট ছিল। বাড়ি যদি আপনি এখন $600,000 যদি কিনে থাকেন, ইউ ডিভাইড দ্যাট বাই 27 ইয়ার্স, এবং ওইটাও আপনার একটা এক্সপেন্স। তো ওই আইটেমগুলো
খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার যদি মাল্টি ফ্যামিলি ইউনিট থেকে থাকে, আপনার শুধু ডিসাইড করা লাগবে যে আপনি কি 50% থাকেন নাকি আপনি 33% থাকেন। তখন বাকি পার্সেন্টেজ যেটা রেন্টাল, ওই অ্যামাউন্টটা আপনি প্রপোর্শন হিসেবে বেসিক ম্যাথমেটিক্স হিসেবে আপনারা ডিডাকশনটা নেবেন। ভেরি ইজি। রেন্টাল এক্সপেন্সেস আর দ্য ইজিয়েস্ট টু ক্লিয়ার যদি আপনারা রুলটা সঠিকভাবে বুঝে থাকেন। ওকে, এই ব্যাপারে যখন আমরা কথা বলছি, এখন তো অনেকে এই বছর বাড়ি কিনবেন, রেন্টাল প্রপার্টিও কিনবেন। তারা তো আর এই বছর সেটা করতে যাচ্ছেন না, আগামী বছর যখন ট্যাক্স ফাইল করবেন তখন সেটা তাদের কাজে লাগবে। যারা শুনছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন, জাস্ট টু কিপ এভরিথিং, কিপ ইট সিম্পল এন্ড ক্লিয়ার এন্ড ক্লিন? আমার যে মেথডটা সবচেয়ে ভালো লাগে, যে আপনার যদি এখন দেখা গেছে যে একটা আপনার বাড়ি কিনছেন, এটা মাল্টি ফ্যামিলি ইউনিট, আপনার অনেক রেন্টাল ইনকাম আসতেছে, একটা নতুন আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলে ফেলবেন এবং ওই ব্যাংকে আপনার যত রেন্টাল ইনকাম আসছে ওই অ্যাকাউন্টে গিয়ে ঢুকাবেন, যত এক্সপেন্স যাচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে ঢুকাবেন। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার ব্যাংক স্টেটমেন্টেই হয়ে গেল আপনার প্রুফ, বিকজ ইটস অল রেন্টাল ইনকাম, রেন্টাল এক্সপেন্সেস, হুইচ ইজ গুড। এখন যাদের শুধু একটা রেন্টাল প্রপার্টি, একটা ইউনিট ভাড়া, সো আপনাদের মেবি আলাদা অ্যাকাউন্ট দরকার নাই, ইটস ওকে। বাট আপনারা যে এক্সপেন্স গুলো যারা দিচ্ছেন, রিপেয়ার ওসবের, আপনারা যদি বড় রিপেয়ার হয় ছবি তুলে ফোনের মধ্যে রেখে দিবেন, রাইট? ইটস নট লাইক আপনার রিপেয়ার প্রতিদিন হচ্ছে, বেশি হলে রিপেয়ার আপনার 5-6টা করা লাগবে। ইট শুডন্ট বি দ্যাট মাচ, ইজি টু কিপ ট্র্যাক অফ। সো দ্যাট উড বি মাই সাজেশন। ওকে, আমি অন্য একটি বড় ব্যাপারে যাওয়ার আগে আরেকটি ছোট্ট ব্যাপার, বাট আমাদের কমিউনিটির অনেকে এটি করে থাকেন, সেটা হচ্ছে হোম কেয়ার এক্সক্লুশন। সো আসলে এই যে আমাদের কমিউনিটিতে হোম কেয়ার এক্সক্লুশন করছেন, তারা কি নিয়ে আসবেন, হোয়াট শুড দে ব্রিং টু ইউ যখন আপনার কাছে আসবেন ট্যাক্স ফাইলের জন্য? এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, এই ব্যাপারে অনেকেই পরিষ্কার থাকে না যে হোয়াট কোয়ালিফাইজ, কি কারণে তারা কোয়ালিফাই করবেন হোম কেয়ার এক্সক্লুশনের জন্য। ওকে, সো আমি এখানে আপনাদেরকে আইআরএস রুলিংটা দিচ্ছি। ওকে, সেখানে অবভিয়াসলি আমাদের কমিউনিটিতে অনেক কনফিউশন আছে, পিপিএল দিস, হোম কেয়ার, সিডিপ্যাপ, ফরগেট অ্যাবাউট অল দিস। আমি আপনাদেরকে আইআরএস রুলিংটা দিচ্ছি। ওকে, আইআরএস এর রুলিং হলো গিয়া যে আপনি যদি একজন পেশেন্টকে টেক কেয়ার করেন, রাইট, এবং ওই পেশেন্ট হোম কেয়ারের জন্য বেনিফিট পাচ্ছেন মেডিকেড থেকে, মেডিকেড ওয়েভার প্রোগ্রাম যেটা বলে। ওকে, তার মানে ধরেন আপনার মা অসুস্থ, উনার সাপোর্ট দরকার, এবং মেডিকেড বলছে যে উনাকে সারা বছরে $30,000 দেওয়া হবে হোম কেয়ার, টেক কেয়ার করার জন্য। তখন উনার দুইটা অপশন আছে, উনি যদি চান বাইরের কারো হায়ার করতে পারেন, অথবা আপনার নিজের বাসায় কারো হায়ার করতে পারেন, ছেলে মেয়ে ওয়ারএভার, রাইট? এখন দেখা গেছে যে আপনি আপনার মার হোম কেয়ার করতেছেন। এখন আপনার মা যদি আপনার বাসায় থেকে থাকেন, তাহলে আপনার জন্য ওই হোম কেয়ার থেকে যত ইনকাম আপনার নামে W2 তে রিপোর্ট হবে, ওইটা আপনার জন্য নন ট্যাক্সেবল, যদি আপনারা এক বাসায় থেকে থাকেন। এখন যদি দেখা গেছে যে ওকে, আমি এক বাসায় থাকি না, আরেক বাসায় থাকি, কিন্তু আমি আসা যাওয়া করি উইকেন্ডে, it's not, that's not going to work. At the end of the day, IRS যেটা দেখবে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস বেসিক্যালি আপনি দুইটা জিনিস দিতে পারেন, আইডি দিতে পারেন, উনার আইডি, আপনার আইডি, অথবা উনার মেডিকেল লেটার, আপনার ইউটিলিটি বিল। ওকে, এখন যদি দেখা গেছে যে মেডিকেলে একটা অ্যাড্রেস, আইডিতে আর একটা অ্যাড্রেস, আপনি থাকেন আরেক বাসায়, আপনার ছেলে, এভরিথিং, ইটস নট গোনা মেক সেন্স। The way to simple is this, আপনি উনার সাথে থাকেন না থাকেন ডাজন্ট ম্যাটার, আপনার যদি কাগজপত্র যদি সঠিক থাকে এবং হোম কেয়ার এজেন্সি যদি আপনাকে একটা লেটার দিতে পারে যে আপনি হোম কেয়ার করেন, অথবা যারা পিপিএল আছেন আপনাদের অরিজিনাল অফার লেটার ইজ সাফিসিয়েন্ট এনাফ, প্রুফ অফ অ্যাড্রেস, অফার লেটার ফ্রম পিপিএল, অথবা এন্ড অরিজিনাল হোম কেয়ার অ্যাপ্রুভাল লেটার। আপনার মা যখন হোম কেয়ারের জন্য অ্যাপ্রুভ হয়েছেন, একটা লেটার দেয় যে ওকে তোমাকে এত টাকার জন্য অ্যাপ্রুভড, ওই লেটারটা যদি আপনার থাকে ইজিলি ক্লিয়ার করা সম্ভব, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা কেয়ারফুল থাকা লাগবে, অনেক সময় আপনাদের W2 তে আপনাদের দুইজন পেশেন্ট থাকে, আপনার মাকে টেক কেয়ার করতেছেন এবং আপনারা বাইরের আরেকজনকে টেক কেয়ার করতেছেন। ওকে, তখন আপনাদের পে স্টাব মেনটেন করা লাগবে, যেখানে প্রুফ থাকা লাগবে যে আপনারা আসলেই যে অ্যামাউন্টটা ডিডাকশন করতেছেন ওইটা এক্সক্লুডেবল। ওকে, সো দিস ইজ ওয়াই পে স্টাব ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় যদি আইআরএস আপনাকে ফুল ব্লোন অডিট করে, নিউ ইয়র্ক স্টেট ফুল ব্লোন অডিট করে, ওরা কিন্তু তখন পে স্টাবও চাবে যে আসলেই কি উনি কাকে টেক কেয়ার করতেছেন। বিকজ অনেকে কিন্তু রেগুলার হোম কেয়ার জব করতে পারে, পেশেন্টকে না টেক কেয়ার করে, তাই না? সো ইউ নিড অল অফ দিস ডকুমেন্টস, এন্ড ইফ ইউ শুড হ্যাভ ইট রাইট নাও। যদি আপনি 2025 ট্যাক্স ফাইল করতেছেন, হ্যাভ ইট রাইট নাও, বিকজ ওরা কিন্তু আপনাকে এই বছর অডিট করবে না, ওরা আপনাকে 2 বছর পরে অডিট করবে। তখন আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, আপনার এজেন্সি চেঞ্জ হতে পারে,
lot of things can happen, অথবা আপনার তখন হোম কেয়ার নাও থাকতে পারে, তাই না? সো এই কারণে আপনারা এখনই ডকুমেন্ট রেডি রাখবেন, put it with your file and file the tax return. আমার মনে হয় এই জিনিসটা সবার খুব খেয়াল করে দেখা উচিত, কারণ একটি যদি থাকে সেম হাউসে সেম অ্যাড্রেস এবং অল দ্য ডকুমেন্টস আর সেম, ইনিশিয়াল লেটার সহ, ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে, ইউ আর অল গুড। প্রবলেমটা হয় যখন অ্যাড্রেস গুলো সেম না হয়, ইউটিলিটি বিল মিলে না। আরেকটা হচ্ছে আপনি যখন, যেটি আমি চিন্তা এই মুহূর্তে আমি শুনলাম, ওকে আই শুড হ্যাভ অ্যাকচুয়ালি নোন দ্যাট, কারণ অনেক আছেন মাল্টিপল পেশেন্ট টেক কেয়ার করে থাকেন অ্যাজ এ পিসিএ, পিপিএল পিসিএল একসাথে করছেন, এরকম হতে পারে, অথবা দুইটাই পিপিএল করছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি এক অ্যাড্রেস না হয়ে থাকে, এবং না হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, একই অ্যাড্রেসে দুজন থাকতে পারেন, মা বাবা দুজনকে টেক কেয়ার করছেন, এমন হতে পারে। বাট দিস ইজ ওয়ার ইট বিকামস ট্রিকি, এবং আপনাকে তখন কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, খুবই কেয়ারফুল থাকতে হবে, নট টু চিট দ্য সিস্টেম বাট টু মেক শিওর ইউ ফাইল ট্যাক্স প্রপারলি, অ্যান্ড আপনার যেটি দরকার সেটি আপনি করছেন। ইটস নট অ্যাবাউট sidestepping the process, but actually following the process. Abdul Chaudhry, correct? Exactly. এটা knowing the rules এবং following the rules and just keeping paperwork. অনেকে রুল ফলো করতেছেন কিন্তু পেপারওয়ার্ক নাই, তাই না? Then that's another problem. Okay, let's invest in income. আমরা এটা ইনভেস্টমেন্ট ইনকামে আছে, অনেকেই আছেন যাদের স্টক আছে, they have stocks or they have a stock market investment, রাইট? তাদের কি জানা উচিত আপনার কাছ থেকে? এবং আরেকটি ব্যাপার ধোঁয়াশা থেকে যায় আমাদের কাছে, হোয়াট অ্যাবাউট ক্রিপ্টোটার ব্যাপারটা কি? অনেকেই পরিষ্কার না যে শুড দে রিপোর্ট ক্রিপ্টো ইনকাম, শুড দে নট রিপোর্ট ক্রিপ্টো ইনকাম। প্লিজ ব্রেক ইট ডাউন ফর আস। Well, unfortunately, আমাদের কমিউনিটিতে যারা ক্রিপ্টো ইনভেস্টমেন্টে আছেন, there is no income to report. But anyways, that's another conversation to have. But just slightly to the, I know you, I don't want to go into the deep and down the rabbit hole, but যদি হালকা করে একটু বোঝাতে চান, why so? কেন এটি? Okay, আপনি যে কথাটি এখন বললেন। Yeah, there was a joke, but so basically what happens is this. আপনাদের ক্রিপ্টোতে অনেক মানুষ অনেক ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে? দেখা গেছে যে ইনভেস্টমেন্ট অলমোস্ট অনেকের নাই হয়ে গেছে, অনেকে 50% ডাউন, and some people made money, they sold, but all in আপনাদের সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল থাকতে পারে। এখন এই বছর কিছু রুল চেঞ্জ হয়েছে। রুল চেঞ্জটা কি? গত কয়েক বছর যারা কোয়েনবেস আছে, কোয়েনবেস ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য প্রাইমারি প্ল্যাটফর্ম যেখানে আপনারা ক্রিপ্টো সেলিং করেন। কোয়েনবেস প্রিভিয়াসলি ওরা আইআরএস এর রুলিং ফলো করে নাই। দিস ইয়ার আইআরএস নতুন একটা ফর্ম ইস্যু করছে, এটাকে বলে 1099 DA। ওকে, আপনারা যেরকম 1099 পান অন্যান্য ইন্টারেস্ট ইনকাম ডিভিডেন্ড থেকে, সো ফর ক্রিপ্টো ইজ 1099 DA। ওকে, আপনারা যদি কোনো ক্রিপ্টো সেল করে থাকেন, ইভেন ইফ ইউ মেড মানি অর নট, যদি সেল করেন 1099 গিয়ে ওইটা রিপোর্ট হচ্ছে। ওকে, সো নাও আপনাদের ক্ষেত্রে অনেকে মনে করতে পারেন, ওকে আই লস মানি, আই ডোন্ট নিড টু রিপোর্ট ইট। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিপোর্ট ইট, কারণ আপনার যদি দেখা গেছে যে আপনার $50,000 লস হয়েছে, ওই লসটা কিন্তু আপনার ফিউচার গেইন অফসেট করতে পারবে, ঠিক আছে? সো আপনাদের 1099 DA ডাউনলোড করবেন, রবিনহুডেও আছে। Whoever has this cryptocurrency, if it's a US company, they're following the rules, you're gonna have it. ওকে, ওটা রিপোর্ট করবেন। এখন একটা জিনিস কেয়ারফুল থাকা লাগবে, যে অনেক সময় দেখবেন যে আপনার সেল হয়েছে, ধরেন $50,000 সেল হয়েছে, তারপরে ওরা বলবে যে কস্ট বেসিস আননোন। তার মানে আপনার কস্ট বেসিসটা কি ওরা জানে না। মানে কস্ট বেসিস মানে কি, আপনি কত টাকায় কিনছেন। The reason they don't know this is because, or probably in the past, আপনি থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে আপনারা কিনছেন, কোল্ড ওয়ালেট থেকে আপনারা ট্রান্সফার করতেন, ভেরিয়াস ওয়েজ আপনারা কিনে ট্রান্সফার করে এটা সেল করছেন। এখন কোয়েনবেস যদি না জানে আপনার বেসিস এটা কত টাকা, ইটস আননোন, দ্যাট ডাজন্ট মিন ওরা সঠিক। অল ইউ নিড টু ডু ইজ আপনার ক্যালকুলেশন করা লাগবে যে আপনার ওই যে $50,000 যেটা বেচছেন ওইটার কস্ট কত ছিল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ওইটা আপনারা সঠিকভাবে রিপোর্ট করবেন। ওকে, দিস ইজ, আই সে দিস বিকজ ক্রিপ্টো কিন্তু ডাউন দ্য লাইন বাড়তে পারে, অথবা আপনার একটা বাড়ি আছে, আপনি সেল করছেন, ওইটাতে প্রচুর গেইন হয়েছে, অথবা আপনার স্টক মার্কেটের স্টক রিকভার করতে পারে, ওইখান থেকেও গেইন আসবে। সো দিস ইজ ওয়াই ইউ নিড টু রিপোর্ট দিস নাও, ইভেন ইফ ইউ লস্ট মানি, সো দ্যাট ফিউচারে আপনি ওই ফিউচার গেইন গুলো কারেন্ট লস দিয়ে অফসেট করতে পারবেন। এগেন, রিয়েলাইজড লসেস মানে কি, আপনি সেল করছেন, সেল করার পরে দেখা গেছে যে আপনার ওইটা লস হয়েছে। ওকে, এটা গেল ক্রিপ্টো। দেন আপনার রেগুলার ইনভেস্টমেন্ট যারা আছে, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতেছেন, আপনাদের
1099 থাকবে, যেটা আপনাদের ডাউনলোড করা উচিত। এবং অনেকে মনে করতে পারেন যে ওকে আমি পয়সা আমার ইনকাম হয় নাই, কিন্তু আপনি যে অ্যামাউন্টটা যে সেল করছেন ওইটা কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়। কত টাকা প্রফিট, দ্যাটস নট হোয়াট দে চেকিং লট অফ টাইমস। ইউ নিড টু রিপোর্ট হাউ মাচ ইজ সোল্ড। স্পেশালি যারা আরএসইউ পান, রাইট? আরএসইউ রিস্ট্রিক্টেড স্টক অপশন, যারা আপনারা পাবলিক কোম্পানিতে কাজ করতেছেন, ওরা আপনাদেরকে একটা বোনাস দেয়, ক্যাশ বোনাস না দিয়ে ওরা আপনাকে স্টক কম্পেনসেশন দেয়, ঠিক আছে? I don't know if this is too complicated for this show, but it's very important that people know this, especially আমাদের কমিউনিটিতে অনেকে আরএসইউ পান, ওকে, যারা পাবলিক কোম্পানিতে কাজ করেন। ওরা আপনাকে $50,000 ক্যাশ বোনাস না দিয়ে ওরা আপনাকে $50,000 স্টক দিছে। তখন আপনি ওইটা সেল করতে পারেন অথবা রেখে দিয়েছেন, উই ডোন্ট নো, হোয়াটএভার দ্য কেস ইট ইজ। আপনাদের ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে যেখানে ওই স্টকের ইনফরমেশনটা 1099 এর মাধ্যমে রিপোর্ট হচ্ছে। আপনার মেক শিওর করা লাগবে যে ওইটা আপনারা ডাউনলোড করতেছেন, ওকে? দেন লাস্ট থিং ইজ আপনাদের ইন্টারেস্ট ইনকাম যেটা থাকে ওইটা আপনারা রিপোর্ট করবেন। দিস আর বেসিকলি দ্য মেইন ইনভেস্টমেন্ট ইনকাম, স্পেশালি পাসিভ ইনকাম যেটা আমরা বলি। ওকে, আমাদের সময় কম, একটি ব্যাপার আমরা টাচ করতে হবে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ইনকাম। ওকে, তারা কি ধরনের ডকুমেন্ট আপনার কাছে নিয়ে আসবেন বা ট্যাক্স প্রিপারের সময় নিয়ে যাবেন? এবং অনেকেই প্রশ্ন করেন, আমি তো সোশ্যাল সিকিউরিটি পাই, সোশ্যাল সিকিউরিটি কি ট্যাক্সেবল? যারা শুধু সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন এবং অন্যান্য ইনকাম নাই, আপনাদের জন্য এটা ট্যাক্সেবল না। সোশ্যাল সিকিউরিটি ইনকাম ট্যাক্সেবল হয়, ডিপেন্ড করে আপনার ইনকাম কত। আপনার অন্যান্য ইনকাম যদি থাকে, আপনার ওয়াইফের যদি ইনকাম থাকে অথবা হাজবেন্ডের W2 ইনকাম থাকে, তারপরে আপনার রিটায়ারমেন্ট 1099 পাচ্ছেন, পেনশন যেটা বলে, ওই ইনকাম যোগ হওয়ার পরে যদি দেখা গেছে যে আপনার ইনকাম 32,000-এর উপরে চলে গেছে সার্টেন অ্যামাউন্ট, তখন আপনার আপ টু 85% অফ দ্য সোশ্যাল সিকিউরিটি ক্যান বি ট্যাক্সেবল। কথা বলছেন? তার মানে যদি সোশ্যাল সিকিউরিটি যদি আপনার $10,000 হয়, ম্যাক্সিমাম ট্যাক্স ওরা দিবেন 8,500 টাকায়, আদারওয়াইজ নো ট্যাক্স। ওকে, দ্যাটস ইজি। রিটায়ারমেন্ট যারা আছে, যারা অলরেডি রিটায়ারমেন্ট চলে গেছেন, আপনারা আপনাদেরকে ওরা 1099R যে ডকুমেন্টটা দিবে, ওকে, আপনারা ওইটা অলরেডি জানেন। কেয়ারফুল থাকা লাগবে যারা আর্লি ডিস্ট্রিবিউশন নিছেন, তার মানে আপনার এইজ 59 হয় নাই, আপনার ধরেন বয়স 40-45, অথবা আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যাচ্ছে এবং আপনি ক্যাশ আউট করে ফেলছেন, আপনাদের কিন্তু তখন এটা প্ল্যানিং করা উচিত, বিকজ আপনার কিন্তু ট্যাক্স ব্র্যাকেট আরেকটাতে ফেলাই দিবে, বিকজ দ্য ইনকাম ইজ গোনা বি সো হাই, প্লাস 10% পেনাল্টি। ওকে, অনেক সময় আমরা মনে করি ওকে আমি 1099 আমি অলরেডি ট্যাক্স দিয়ে আসছি, ট্যাক্স ইজ ভেরি লিটল, দে ইউজুয়ালি টেক আউট 10%, মেবি 20, কিন্তু আপনার স্টেট ট্যাক্স আছে, ফেডারেল ট্যাক্স আছে, প্লাস পেনাল্টি ইজ 10% যদি আপনাদের আর্লি ডিস্ট্রিবিউশন হয়। সো 1099 যারা রিটায়ারমেন্ট ডিস্ট্রিবিউশন আছে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যারা স্টেট এমপ্লয়িজ, সিটি এমপ্লয়িজ মানে NYPD অথবা ডিপার্টমেন্ট অফ এডুকেশন, আপনাদের কিন্তু ক্যালকুলেশন একটু ডিফারেন্ট স্টেট পারপাসে, যে অনেক সময় আপনাদের স্টেটের জন্য আপনাদের ইনকামটা ট্যাক্সেবল না, বিকজ ইউ অলরেডি পে ট্যাক্স অন ইট বিফোর। মেক শিওর আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করতেছেন ওইটা। লাস্টলি, আই নো উই আর শর্ট অন টাইম, যারা জব ছেড়ে দিছেন, অনেক সময় জব ছাড়াই আপনাদের যে 1099 আপনাদের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা ছিল, ওরা আপনাদেরকে অনেক সময় ওরা ডিস্ট্রিবিউশন দিয়ে দেয়, রাইট? আমরা ভুল করে মনে করি ওকে ডিস্ট্রিবিউশন দিয়ে দিছে, আই হ্যাভ নাথিং টু ডু। নো, ওরা যদি ডিস্ট্রিবিউশন দিয়ে দিছে আপনাকে এবং আপনার পয়সাটা দরকার নাই, you should roll it over within 3 months to another retirement account. All you gotta do is go to a bank and be like, hey, I have this retirement money, I need to put it into a retirement account. ওরা আপনাকে সাথে সাথে করে দিবে, বিকজ অনেক মানুষ মনে করেন যে I lost my job, ওরা ডিস্ট্রিবিউশন দিয়েছে, I have to take it. Not true. You could roll it over. Not a big deal. And if you don't roll it over, আপনি কিন্তু এখানে আর কোনো কন্ট্রিবিউট করতে পারবেন না। এটা মেবি সাম আদার ডে উইল টক অ্যাবাউট দিস। ওকে, আমাদের সময় কম, আমি আরেকটি প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সেটি আমি করবো। সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন গত বছর প্রথমবারের মতো ট্যাক্স ফাইল করবেন এখন, তাদের আসলে কি করা উচিত? অনেকে আছেন যাদের আমি জানি যে এখনো সোশ্যাল সিকিউরিটি পাননি, তাদের কি স্টিল ফাইল করতে হবে? আর যখন তারা এসেছেন তাদের বাংলাদেশে ইনকাম ছিল, তো ওইটা কি তারা কিভাবে দেখাবেন? ওকে, রিয়েল কুইক, এটা কমপ্লিকেটেড সাবজেক্ট। ওকে, যাদের অলরেডি সোশ্যাল সিকিউরিটি আছে, আপনারা কাজ করেন এবং আপনাদের ছেলেমেয়েরা অথবা ওয়াইফ এখনো সোশ্যাল সিকিউরিটি পান নাই, I'm going to give you a $5,000 advice right now. Don't file your tax return, file an extension. ওকে, এক্সটেনশন আপনাকে এডিশনাল সময় দিবে এবং হোপফুলি বাই দেন আপনাদের ফ্যামিলির সোশ্যাল সিকিউরিটি নাম্বার অলরেডি চলে আসবে, দেন ইউ ফাইল। যারা নতুন ফাইল করতেছেন, আপনাদের রুল সঠিকভাবে বোঝা লাগবে যে আপনারা যদি আমেরিকায় 6 মাস ছিলেন না 2025-এ, আপনারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবল না, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল না। যদি আপনারা আমেরিকায় 6 মাসের বেশি, দেন ইউ আর এলিজিবল ফর দোজ ক্রেডিটস। ওকে, প্লিজ মেক শিওর আপনারা রুলটা বুঝেন। সোশ্যাল সিকিউরিটি যদি আপনার সব ফ্যামিলির জন্য যদি এখন আসে নাই, ফাইল অ্যান এক্সটেনশন।
and wait until 6 months. 6 months এর মধ্যে ইনশাআল্লাহ সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসবে, then you're good. Trust me, this is going to save you a whole lot of money if you follow this advice. Okay? যদি কোয়েশ্চেন থাকে, you could always call us. হ্যাঁ, এই বিষয়টা মানে আরেক বড়, আমি আমার মনে হয় নেক্সট এপিসোডে এই বিষয়টা আমরা আরো ভেঙে আলোচনা করবো। ইভেন যে 1099 এবং 401k যে রথ আইআরএ রোল ওভার আইআরএ, এই ব্যাপারে আরেকটু ব্যাপক আলোচনা করা দরকার। তো আমার মনে হয় আজকে সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করতে হবে। আব্দুল চৌধুরী, ঈদ কিন্তু আগামী পরশুদিন। আপনার হাতে 30 সেকেন্ড সময় আছে, আপনি যদি সবাইকে শুভেচ্ছা জানাতে চান এবং কোনো অ্যাডভাইস, শেষ মুহূর্তের অ্যাডভাইস দিতে চান। ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং এর সার্ভিস থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে থাকি, এবং ইনশাআল্লাহ উইল ট্রাই টু ডু বেটার as টাইম গোজ অন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। এই পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ঈদ মুবারক। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। এই প্রচেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকবো। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ঈদ মোবারক এন্ড শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।